হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এই ভিডিওতে ডিসকাস করব দিল্লি সালতানাত বা সুলতানি শাসন পর্বের তৃতীয় বংশ তুগলক বংশ সম্পর্কে। যারা ইতিহাস বিষয়ে এসএলএসটি, পিএসসি টিচার বা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল। তাছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারাও এই ভিডিওটি দেখতে পারো। সবার প্রথমে তুগলকদের বংশ পরিচয় সম্পর্কে দেখব। তুগলক শব্দটা জাতিবাচক অর্থে ব্যবহার হয় না। এই তুগলক শব্দটা উপাধি বা নামবাচক অর্থে ব্যবহার হয়। এই তুগলকরা কারানা তুর্কিভুক্ত ছিল। এখন কারানা তুর্কি কারা এই নিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা হয়েছে। তবে কারানা তুর্কি হলো তারাই যাদের পিতা তুর্কি এবং মাতা হিন্দুস্তানি। অর্থাৎ তুর্কি পিতা এবং হিন্দুস্তানি মাতা সন্তান তারা কারানা তুর্কিভুক্ত বলে গণ্য করা হতো এবং তুগলকরা ছিল এই কারানা তুর্কিভুক্ত। তুগলকদের উত্থান এটাই প্রমাণ করে যে সিংহাসনে বসার জন্য বংশকৌলিন্যের প্রয়োজন নেই। এক্ষেত্রে যোগ্যতায় সবচেয়ে বেশি গুরুত্ব পায়। অর্থাৎ যোগ্যতা যদি থাকে, সিংহাসন লাভের ক্ষেত্রে বংশকৌলিন্যের দাবি নগণ্য হয়ে যায়। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক তিনি খলজিদের সময়ে দীপালপুরের শাসনকর্তা ছিলেন এবং গিয়াসউদ্দিন তুগলক তিনি গাজী মালিক নামে পরিচিত। তুগলক নামা থেকে জানা যায় যে তিনি 18টি মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন এবং 18টি মঙ্গল আক্রমণ প্রতিহত করার কারণেই তিনি গাজী মালিক নামে পরিচিত হন। 1320 খ্রিস্টাব্দে তিনি খলজি বংশের শেষ শাসক নাসিরউদ্দিন খসরু শাহকে অপসারণ করেন এবং দিল্লির সিংহাসন আরোহণ করেন। তিনি যখন সিংহাসন আরোহণ করেন তখন গিয়াসউদ্দিন তুগলক এই নামটি তিনি নিয়েছিলেন। তাহলে খলজি বংশের শেষ শাসক যাকে তিনি পরাজিত করেছিলেন তিনি হলেন নাসিরউদ্দিন খসরু শাহ। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তারা প্লেলিস্ট থেকে খলজি বংশ সম্পর্কে বিস্তারিত তোমরা দেখে নিতে পারো। গিয়াসউদ্দিন তুগলক তিনি সেচ ব্যবস্থা চালু করেছিলেন, অর্থাৎ কৃষি বিস্তারের জন্য বা কৃষির সম্প্রসারণের জন্য তিনি বেশ উদ্যোগ নিয়েছিলেন সেচ ব্যবস্থার উপর। এছাড়া তিনি রাজস্ব নির্ধারণ পদ্ধতি হিসাবে হুকুম ই হাসিল চালু করেছিলেন। গিয়াসউদ্দিন তুগলক খলজিদের সময়ের যে রাজস্ব নির্ধারণ পদ্ধতি, সেই রাজস্ব নির্ধারণের পদ্ধতি মাসাহাত, এই মাসাহাত পদ্ধতিকে তিনি বাতিল করেছিলেন। অর্থাৎ এই মাসাহাত পদ্ধতিটি খলজিদের সময়ে চালু ছিল। মাসাহাত পদ্ধতিতে জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করা হতো। এই গিয়াসউদ্দিন তুগলক তিনি জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের যে প্রথা তা বাতিল করেন এবং হুকুম ই হাসিল এই পদ্ধতিতে তিনি রাজস্ব নির্ধারণ করেন। গিয়াসউদ্দিন তুগলক তিনি মণ্ডপ ভেঙে মারা গিয়েছিলেন।
1325 খ্রিস্টাব্দে। বঙ্গ বিজয়ের পর দিল্লির কাছে অবস্থিত আফগানপুর এই আফগানপুরে বঙ্গ বিজয় উৎসব উদযাপন করার জন্য যে মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চে ভেঙে যায় এবং তার নিচে তিনি চাপা পড়ে যান এবং মঞ্চ ভেঙে গিয়াসউদ্দিন তুগলক তিনি মারা যান। এরপর দেখব গিয়াসউদ্দিন তুগলকের শাসন নীতি। গিয়াসউদ্দিন তুগলক তিনি জনকল্যাণকামী রাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন। এই সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি খলজিদের মতো রক্ত বা লৌহ নীতি বা দমন নীতির দ্বারা রাষ্ট্র প্রশাসন পরিচালনার কর্মসূচি থেকে সরে আসেন এবং কিছুটা মধ্যপন্থী নীতি নিয়েছিলেন। অর্থাৎ খুব বেশি উদারতাও তিনি প্রদর্শন করতেন না এবং খুব বেশি দমনমূলক নীতি নিয়ে প্রশাসন পরিচালনা তিনি করতেন না। পাশাপাশি রাষ্ট্র প্রশাসন পরিচালনার ক্ষেত্রে পরধর্ম সহিষ্ণুতা তার সময়ে বজায় ছিল। অর্থাৎ তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম হলেও রাষ্ট্র প্রশাসন পরিচালনার ক্ষেত্রে তিনি পরধর্ম সহিষ্ণু নীতি নিয়ে চলতেন। জমি জরিপের ক্ষেত্রে রাজস্ব নির্ধারণ প্রথা বাতিল করেন। যেটা আগেই বললাম যে খলজিদের সময়ে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের যে প্রথা, সেই প্রথাটা পরিচিত ছিল কি মাসাহাত। এই কোশ্চেনটা তোমরা এক্সাম পেপারে দেখতে পাবে যে মাসাহাত কি বা সুলতানি আমলে জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের পদ্ধতিকে কি বলা হয়। গিয়াসউদ্দিন তুগলক এই মাসাহাত পদ্ধতি বাতিল করে তিনি হুকুম ই হাসিল এই পদ্ধতিতে রাজস্ব নির্ধারণের ব্যবস্থা করেন। এছাড়া তিনি কৃষি উন্নতির উপর তিনি জোর দেন। তিনি পতিত জমিগুলিকে আবাদি জমিতে পরিণত করার চেষ্টা করেন। এছাড়া খলজিদের সময়ে যে সমস্ত মধ্যস্বত্বভোগী শ্রেণী ছিল, যেমন খুদ মুকাদ্দাম, তাদেরকে আলাউদ্দিন খলজি কঠোর হাতে দমন করেছিলেন, কিন্তু গিয়াসউদ্দিন তুগলক তাদের প্রতি উদারতা প্রদর্শন করেছিলেন। জমির সঙ্গে যুক্ত মধ্যস্বত্বভোগী এবং অভিজাতদেরকে যে অধিকার খলজিদের সময়ে হারিয়েছিল সেই অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি খুদ মুকাদ্দাম, চৌধুরী বা অভিজাতদের প্রতি উদারতা প্রদর্শন করেছিলেন। এছাড়া গিয়াসউদ্দিন তুগলক তিনি সেনাবাহিনীতে দাগ এবং হুলিয়া প্রথা চালু করেছিলেন। সেনাবাহিনীতে কোনো প্রকার যাতে দুর্নীতি না হতে পারে তার জন্য সেনাবাহিনীকে সংগঠিত করার জন্য এই দাগ হুলিয়া প্রথা চালু করেন। এরপর দেখব গিয়াসউদ্দিন তুগলকের সাম্রাজ্য নীতি এবং বিদ্রোহ দমন। গিয়াসউদ্দিন তুগলক তিনি ওরাঙ্গল বা তেলেঙ্গানা অভিযান করেছিলেন। আমরা আগেই খলজিদের সময়ে ডিসকাস করেছি, সেখানে দেখিয়েছি যে খলজিদের সময়ে সুলতানি সাম্রাজ্যের কর্তৃত্ব দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছিল এবং দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি জয় করেছিলেন আলাউদ্দিন খলজি, দেবগিরি, ওরাঙ্গল, দারসমুদ্র, পাণ্ড্যরাজ্য, এই সকল অঞ্চলগুলিকে তিনি কার্যত করদ রাজ্যে পরিণত করেছিলেন এবং ওই রাজ্যগুলো সুলতানকে প্রতিশ্রুতি মতো তারা উপঢৌকন পাঠাত। কিন্তু যখন দক্ষিণের এই রাজ্যগুলির ওপর সামরিক চাপ কমে আসত, প্রশাসনিক নিয়ন্ত্রণ কমে আসত, তখন তারা উপঢৌকন দেয়া বন্ধ করে দিত এবং সেই জন্য আলাউদ্দিন খলজি দ্বিতীয়বার দেবগিরি আক্রমণ করেছিলেন এবং দেবগিরি থেকে দক্ষিণের রাজ্যগুলির ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ চালানোর নীতি নিয়েছিলেন। অর্থাৎ খলজিদের সময় পর্যন্ত দক্ষিণের রাজ্যগুলোকে দিল্লি সাম্রাজ্যভুক্ত করার কোনো নীতি ছিল না, কিন্তু তুগলকদের সময়ে দেখা যায় যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে সুলতানি সাম্রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে আনার একটা
চেষ্টা ছিল, যে কারণে গিয়াসউদ্দিন তুগলক তেলেঙ্গানা অভিযান করেন। তিনি তেলেঙ্গানা রাজ্যে দুটি অভিযান করেন। প্রথম অভিযান করেছিলেন 1321 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়বার অভিযান করেছিলেন 1323 খ্রিস্টাব্দে। এবং সেই সময়ে তেলেঙ্গানার শাসক ছিলেন প্রতাপরুদ্রদেব। গিয়াসউদ্দিন তুগলক তিনি তেলেঙ্গানা দুর্গ অবরোধ করেন এবং কয়েক মাস অবরোধ হবার পর এই প্রতাপরুদ্রদেব তিনি সুলতানের কাছে আত্মসমর্পণ করেন এবং প্রতাপরুদ্রদেবকে বন্দি করে দিল্লি আনা হয়। এইভাবে তেলেঙ্গানার ওপর বা ওরাঙ্গল রাজ্যের ওপর সুলতানি সাম্রাজ্যের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ওরাঙ্গল বা তেলেঙ্গানা অভিযান করার পর সুলতান উড়িষ্যার জাজনগর রাজ্য আক্রমণ করেছিলেন। সেই সময় জাজনগর রাজ্যের শাসক ছিলেন ভানুদেব। এই ভানুদেব ওরাঙ্গলের শাসক প্রতাপরুদ্রদেবকে সামরিক সাহায্য দিয়েছিলেন সুলতানের বিরুদ্ধে। শেষ পর্যন্ত গিয়াসউদ্দিন তুগলক তিনি তার ভ্রাতুষ্পুত্র জোনা খাঁকে নিযুক্ত করেছিলেন এই জাজনগর রাজ্য আক্রমণ করার জন্য। এই জোনা খাঁ হলেন গিয়াসউদ্দিন তুগলকের পরবর্তী শাসক মোহাম্মদ বিন তুগলক। এই জোনা খাঁ ভানুদেবের রাজ্য আক্রমণ করেন এবং ভানুদেবকে পরাস্ত করেন এবং জাজনগর রাজ্য লুণ্ঠন করে দিল্লি ফিরে আসেন। জাজনগর রাজ্য আক্রমণ করে এবং সাফল্যের জন্য গিয়াসউদ্দিন তুগলক জোনা খাঁকে জগতের নেতা এই উপাধি দিয়েছিল। জাজনগর বা উড়িষ্যা রাজ্য আক্রমণ করার পর গিয়াসউদ্দিন তুগলক তিনি বাংলা অভিযান করেন 1324 খ্রিস্টাব্দে এবং বাংলার শাসক গিয়াসউদ্দিনকে পরাস্ত করেন এবং গিয়াসউদ্দিনকে সরিয়ে দিয়ে নাসির উদ্দিনকে বাংলার সামন্ত হিসাবে নিযুক্ত করা হয়েছিল। এবং এইভাবে পূর্ব বাংলা ও দক্ষিণ বাংলার উপর সুলতানি সাম্রাজ্যের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এরপর দেখব মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে। মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম ছিল জোনা খাঁ এবং মোহাম্মদ বিন তুগলক 1325 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর তিনি মোহাম্মদ বিন তুগলক নাম নেন, সিংহাসন আরোহণ করেন। গিয়াসউদ্দিন তুগলক তাকে জগতের নেতা নামে সম্মানিত করেছিলেন। সেটা আমরা আগেই ডিসকাস করলাম যে উড়িষ্যা রাজ্য আক্রমণ করে এবং সেখানে তিনি সাফল্য লাভ করেছিলেন, যে কারণে তাকে এই জগতের নেতা নামে সম্মানিত তিনি করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তার বেশ কিছু পরিকল্পনার কারণে। তিনি যে সকল পরিকল্পনাগুলি নিয়েছিলেন এই সকল পরিকল্পনাগুলি কার্যত ব্যর্থ হয়েছিল, যে কারণে তিনি ইতিহাসে নানাভাবে সমালোচিত হয়েছেন। তার পরিকল্পনাগুলি হল রাজধানী স্থানান্তর, প্রতীক মুদ্রা প্রচলন, দোয়াবে রাজস্ব বৃদ্ধি, খোরসান অভিযান, কারাজল অভিযান। রাজধানী স্থানান্তর বলতে বিন তুগলক তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন এবং রাজধানী স্থানান্তরের এই পরিকল্পনার সময়কাল ছিল 1327 থেকে
1335 খ্রিস্টাব্দের মধ্যে। প্রতীক মুদ্রা প্রচলন। প্রতীক মুদ্রা প্রচলন বলতে তিনি স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার পরিবর্তে তামা বা পেতলের মুদ্রা চালু করেন এবং এই প্রতীক মুদ্রা প্রচলনের সময়কাল ছিল 1327 খ্রিস্টাব্দের মধ্যে। দোয়াবে রাজস্ব বৃদ্ধি করেন 1328 খ্রিস্টাব্দ নাগাদ, 1328 বা 1329 খ্রিস্টাব্দ নাগাদ। আসলে তিনি দোয়াবে রাজস্ব বৃদ্ধি করার পর দোয়াবে কৃষক বিদ্রোহ দেখা দিয়েছিল এবং দোয়াবের কৃষকেরা তাদের গ্রামকে বিধ্বস্ত করেছিল, যে কারণে তার এই পরিকল্পনাও ব্যর্থ হয়েছিল, অর্থাৎ রাজস্ব বৃদ্ধির। এবং রাজস্ব বৃদ্ধির এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে দোয়াবে খাদ্যশস্যের উৎপাদন কমে যায়, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সব কিছু আমরা ডিটেল নেক্সট স্লাইডে ডিসকাস করব। খোরসান অভিযান। খোরসান অভিযান ছিল তার মধ্য এশিয়া বা পশ্চিম এশিয়ার ওপর সুলতানি কর্তৃত্ব প্রতিষ্ঠা করার একটি পরিকল্পনা, যে পরিকল্পনাটা তিনি করেছিলেন 1333 থেকে 1334 খ্রিস্টাব্দের মধ্যে। আরেকটি তার সামরিক অভিযান ছিল কারাজল অভিযান 1337 থেকে 1338 খ্রিস্টাব্দের মধ্যে। এই সমস্ত পরিকল্পনাগুলি আমরা নেক্সট স্লাইডে ডিটেল ডিসকাস করব। প্রথমে ডিসকাস করব রাজধানী স্থানান্তর বিষয়টিকে। মোহাম্মদ বিন তুগলক তিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন। আসলে সুলতানি সাম্রাজ্যের কর্তৃত্ব তুগলকদের সময়ে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছিল, করমণ্ডল উপকূল পর্যন্ত, মালাবার উপকূল জুড়ে সুলতানি সাম্রাজ্যের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। তাই দিল্লি থেকে সুদূর দক্ষিণ পর্যন্ত অঞ্চলকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিল না। তাই দাক্ষিণাত্যের রাজধানী হিসাবে দৌলতাবাদকে তৈরি করে দক্ষিণের রাজ্যগুলির ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখার একটা ভাবনা ছিল, যে কারণে তিনি দৌলতাবাদকে রাজধানী হিসাবে পরিণত করার পরিকল্পনা তিনি নেন। এবং তার এই রাজধানী স্থানান্তরের পরিকল্পনা নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবে আসল যে কারণটি ছিল সেটি ছিল দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর সামরিক চাপ বজায় রাখা। কারণ গিয়াসউদ্দিন তুগলকের সময়ই দেখা যায় যে দক্ষিণ ভারতের রাজ্যগুলো কার্যত মাঝে মাঝেই উপঢৌকন পাঠানো বন্ধ করে দিত, সুলতানি সাম্রাজ্যের কর্তৃত্বকে তারা অস্বীকার করত। তাই বিন তুগলক দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর এই সামরিক চাপ বজায় রাখার জন্য দাক্ষিণাত্যের রাজধানী হিসাবে দৌলতাবাদকে প্রতিষ্ঠিত করেছিল। দৌলতাবাদকে রাজধানী হিসাবে নির্মাণ করার পরিকল্পনা 1327 থেকে 1335 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। 1335 থেকে 1337 খ্রিস্টাব্দের মধ্যে দৌলতাবাদের রাজধানী হিসাবে তার গুরুত্ব কমে যায়, কারণ দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি ছিল, যেমন মবর, দার সমুদ্র, ওরাঙ্গল, দক্ষিণের এই রাজ্যগুলো 1335 খ্রিস্টাব্দের পর সুলতানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিল এবং এই রাজ্যগুলি কার্যত স্বাধীন হয়ে গিয়েছিল, যে কারণে দক্ষিণ ভারতের রাজ্যগুলির ওপর সামরিক চাপ বজায় রাখার জন্য দেবগিরিকে রাজধানী তৈরি করা হয়েছিল। যেহেতু এই রাজ্যগুলো স্বাধীন হয়ে যায়, তাই রাজধানী হিসাবে দেবগিরির গুরুত্ব কমে গিয়েছিল, যে কারণে সুলতান 1335 থেকে 37 খ্রিস্টাব্দের মধ্যে দৌলতাবাদের যে রাজধানী সেটিকে প্রত্যাহার করে নিয়েছিল
এবং দৌলতাবাদে যারা গিয়েছিল দিল্লি থেকে সেই সমস্ত অধিবাসীদের পুনরায় দিল্লিতে ফিরে আসার নির্দেশ দেন। এইভাবেই তার রাজধানী স্থানান্তরের যে পরিকল্পনা সেটা ব্যর্থ হয়ে যায়। তবে দৌলতাবাদের যে রাজধানী স্থানান্তর সেটা গুরুত্বপূর্ণ এদিক থেকে ছিল যে দৌলতাবাদ ক্রমে একটি ইসলামীয় জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠেছিল। দৌলতাবাদে যে সমস্ত সুফি সন্ত বা পণ্ডিত ব্যক্তিরা গিয়েছিলেন তারা কিন্তু আর দিল্লিতে ফিরে আসেননি, তারা দৌলতাবাদেই থেকে গিয়েছিলেন এবং তাদের যে চর্চা, শিক্ষা বিষয়ক চর্চা, ধর্ম বিষয়ক চর্চা ক্রমে দৌলতাবাদে ইসলামীয় জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে ওঠে। পরবর্তীকালে এই দৌলতাবাদকে কেন্দ্র করে বাহমনি রাজ্যের উত্থান হয়। এই বাহমনি রাজ্যের শাসকেরা এর সুফল ভোগ করেছিল। এরপর দেখব রাজধানী স্থানান্তরের কর্মসূচি, অর্থাৎ দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করতে গিয়ে তিনি কি কি কর্মসূচি করেছিলেন। যেমন দিল্লি থেকে দৌলতাবাদে যাওয়ার যে পথের দুই ধারে বৃক্ষরোপণ করেছিলেন পথযাত্রীদের বিশ্রামের সুবিধার্থে। এছাড়া পানীয় এবং খাদ্যের বন্দোবস্ত করেছিলেন। এই সমস্ত কাজে যেসব কর্মচারীদের নিয়োগ করা হয়েছিল তাদেরকে বেতনের পরিবর্তে ভূমিদান করেছিলেন। এছাড়া দেবগিরিকেও শহর হিসাবে তৈরি করার জন্য বিভিন্ন নির্মাণ কার্য শুরু হয়েছিল। সুফি সন্তদের বসবাসের জন্য খানকা নির্মাণ করা হয় এবং শহরকে বেশ কয়েকটি মহল্লা বা এলাকায় বিভক্ত করা হয়েছিল। সৈন্যবাহিনী, অভিজাত, অসামরিক আধিকারিক, বিচারক, বণিক বা কারিগরদের জন্য বসবাসের পৃথক বন্দোবস্ত ছিল, অর্থাৎ প্রতিটা শ্রেণীর মানুষদের জন্য এক একটি মহল্লা থাকত। এছাড়া প্রতিটা এলাকায় মসজিদ, বাজার, সেনানাগার প্রভৃতির নির্মাণ করা হয়েছিল। যারা দিল্লি থেকে দেবগিরিতে যেত তাদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এমনকি দিল্লিতে তাদের বাড়িঘর বা সম্পত্তি সুলতান ক্রয় করে নিয়েছিলেন। এইভাবে যারা দিল্লি থেকে দেবগিরি গিয়েছিলেন তাদের প্রতি সুলতান যথেষ্ট উদারতা প্রদর্শন করেছিলেন। তার এই রাজধানী স্থানান্তর বিষয়ক বর্ণনা পাওয়া যায় ইবন বতুতা গ্রন্থ থেকে। কারণ ইবন বতুতা তিনিও দিল্লি থেকে দেবগিরিতে যেতে বাধ্য হয়েছিলেন এবং তিনি দেখেছিলেন যে পথযাত্রীদের দুর্দশা, যে কারণে ইবন বতুতা তিনি বিন তুগলকের সমালোচনা করেছিলেন। এরপর দেখব সুলতানের প্রতীক মুদ্রা প্রচলন সম্পর্কে। প্রতীক মুদ্রা প্রচলন বলতে স্বর্ণ মুদ্রা, ও রৌপ্য মুদ্রার পরিবর্তে তামা এবং পেতলের মুদ্রার প্রচলন। সুলতান কেন প্রতীক মুদ্রা প্রচলন করেছিলেন এই নিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা হয়েছে, তবে মেনলি দুটি কারণ ছিল। একটি ছিল বিশাল স্থায়ী সৈন্যবাহিনী গঠন। সুলতানি শাসকদের রাজকোষের সিংহভাগ ব্যয় হতো বিশাল সৈন্যবাহিনীর ব্যয়ভার নির্বাহ করতে গিয়ে, এবং বিশাল সৈন্যবাহিনী গঠন করতে গিয়ে রাজকোষের স্বর্ণ এবং রৌপ্য যে ভাণ্ডার তা ফাঁকা হয়ে যেত। তাই তিনি তামা এবং পেতলের মুদ্রা চালু করে তিনি রাজকোষকে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে পরিপূর্ণ করতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, এই সময়ে অর্থাৎ চতুর্দশ শতকে যেখানে বিশ্বব্যাপী একটি সংকট চলছিল রৌপ্য মুদ্রা বা রূপোর ক্ষেত্রে,
তাই এই সংকটকে কাটিয়ে ওঠার জন্য তিনি তামা বা পেতলের মুদ্রা চালু করেন। প্রতীক মুদ্রা প্রচলন এর সময়কাল ছিল 1329 বা 1330। সময়কালগুলো নিয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় বিভিন্ন সমসাময়িক ঐতিহাসিক বা আধুনিক ঐতিহাসিকদের মধ্যে। তবে সুলতানের এই প্রতীক মুদ্রা প্রচলন ব্যর্থ হয়েছিল এবং তার এই প্রতীক মুদ্রা প্রচলনের ব্যর্থতার বর্ণনা পাওয়া যায় বারণীর গ্রন্থ থেকে। তিনি বলেন যে প্রত্যেক হিন্দুর গৃহ এক একটি টাকশালে রূপান্তরিত হয়েছিল, অর্থাৎ সেই সময়ে যারা হিন্দু কারিগর ছিলেন তারা এই প্রতীক মুদ্রাকে কার্যত নকল করে ফেলেছিলেন, যে কারণে আসল এবং নকল মুদ্রার ফারাক দেখা যেত না। তাই ব্যবসায়ীরা এই প্রতীক মুদ্রা নিতে অস্বীকার করত, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভাটা পড়ে যায়। এই রকম পরিস্থিতিতে সুলতান যে প্রতীক মুদ্রাগুলি প্রচলন করেছিলেন সেগুলির বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা ফিরিয়ে দিয়েছিলেন। তবে সমস্যা যেটা হয়েছিল যে ব্যবসায়ীরা আসল এবং নকল মুদ্রার ফারাক করতে পারেনি বা তফাৎ বুঝতে পারেনি, তার জন্যই এই সমস্যা। কারণ দেখা যায় যে দুর্গের বাইরে অনেক নকল মুদ্রা যেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, অর্থাৎ নকল মুদ্রা যখন তারা ফেরত দিয়ে স্বর্ণ রৌপ্য মুদ্রা নিতে এসেছিল তখন সেগুলোকে কিন্তু পাল্টে দেওয়া হয়নি, তাই দুর্গের বাইরে সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এইভাবেই সুলতানের প্রতীক মুদ্রা প্রচলনের যে পরিকল্পনা তা বাতিল হয়ে যায় এবং এরপর সুলতান যে রৌপ্য মুদ্রাগুলো জারি করেছিল সেই রৌপ্য মুদ্রার ওজন কমিয়ে দিয়েছিলেন। সেই সময়ে রৌপ্য মুদ্রার ওজন ছিল 178 গ্রেন। 178 গ্রেনের রৌপ্য মুদ্রাগুলির ওজন কমিয়ে 140 গ্রেন করেছিলেন। এরপর দেখব সুলতানের দোয়াবে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা। 1328 বা 1329 খ্রিস্টাব্দ নাগাদ দোয়াবে তিনি রাজস্ব বৃদ্ধি করেন। দোয়াবে তিনি কত পরিমাণে রাজস্ব বৃদ্ধি করেন সেই নিয়ে বিভিন্ন সমসাময়িক বর্ণনা থেকে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। যেমন বারণী বলেছেন যে 10% থেকে 20% রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল। ফেরিস্তার মত থেকে জানা যায় যে 3% থেকে 4% রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল। এখন প্রশ্ন হলো যে মোহাম্মদ বিন তুগলক রাজস্ব বৃদ্ধি করার কারণে দোয়াব অঞ্চলে কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল কেন? দেখা যায় যে সুলতানের এই রাজস্ব বৃদ্ধির পরিকল্পনার পর দোয়াবের কৃষকেরা বিদ্রোহী হয়ে ওঠে এবং এই কৃষকেরা তারা গ্রামগুলিকে বিধ্বস্ত করেছিল, তারা তাদের শস্যাগারে আগুন লাগিয়েছিল, গৃহপালিত পশুদেরকে বিতরণ করেছিল এবং এই বিদ্রোহ দমন করার জন্য সিকদারদের নিয়োগ করা হয়েছিল, যারা গ্রামগুলি থেকে যতটা পারত সম্পদ লুণ্ঠন করে আনত। দোয়াবের এই রাজস্ব বৃদ্ধি এবং কৃষক বিদ্রোহ সেটি দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করেছিল। এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যে দুর্ভিক্ষ প্রায় 7 বছর স্থায়ী হয়েছিল। এখন দোয়াবে রাজস্ব বৃদ্ধির কারণে এরকম দুর্দশাময় অবস্থা তৈরি হওয়ার সম্ভাব্য কারণ ছিল যে পরিকল্পনাহীনভাবে রাজস্ব সংগ্রহ করা হতো। কারণ আমরা আগেই দেখেছি যে গিয়াসউদ্দিন তুগলক তিনি সুলতানি যে জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের প্রথা তা তিনি বাতিল করেছিলেন এবং জমি পরিমাপ করার পরিবর্তে উৎপাদনের সম্ভাবনার উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করেছিলেন, যে কারণে রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে একটি গাফিলতি ছিল। তার ওপর বিভিন্ন রকম উপশুল্ক তিনি আরোপ করেন, যেমন ঘড়ি বা চড়াই, ঘড়ি মানে গৃহকর,
চড়াই ছিল পশুচারণকর। ঘড়ি বা চড়াইয়ের মতো পুরাতন উপশুল্কের ওপর বিভিন্ন ধরনের নব্য শুল্ক আরোপ হয়েছিল এবং যে কারণে কৃষকদের ওপর রাজস্বের চাপ অনেক বেড়ে যায় এবং কৃষকেরা বিদ্রোহী হয়ে ওঠে। দোয়াবে রাজস্ব বৃদ্ধির ফলাফল। আগেই বললাম যে দোয়াবে রাজস্ব বৃদ্ধির ফলে কৃষক বিদ্রোহের সূচনা হয়। দোয়াবে শস্যের উৎপাদন হ্রাস পেয়েছিল, কৃষক মৃত্যু দেখা যায়, বানজারাদের অভাবে দিল্লিতে দুর্ভিক্ষের সৃষ্টি হয়। অর্থাৎ বানজারারা এরা কী করতো, বানজারারা তারা গ্রাম থেকে শস্যকে শহরে নিয়ে যেত এবং এই বানজারারা আর শস্য পরিবহনের যে কাজ, সেই শস্য পরিবহনের কাজকে অব্যাহত রাখতে পারেনি, যে কারণে শস্যের দাম ক্রমে বাড়তেই থাকে এবং দুর্ভিক্ষের সূত্রপাত হয়েছিল 1334 খ্রিস্টাব্দ থেকে 1335 খ্রিস্টাব্দের মধ্যে এবং এই দুর্ভিক্ষ প্রায় 7 বছর স্থায়ী হয়েছিল। এই দুর্ভিক্ষের পরিস্থিতিতে বিন তুগলক তিনি দিল্লি ত্যাগ করেন এবং স্বর্গদ্বার নামক গঙ্গার তীরে সেখানে 2 বছর অবস্থান করেছিলেন। দুর্ভিক্ষ কিছুটা কমে এলে তিনি স্বর্গদ্বার থেকে ফিরে আসেন। আসার পর কৃষি ব্যবস্থাকে পুনরায় রিভাইভ করার জন্য তিনি নব কৃষিনীতি নেন এবং এই নব কৃষিনীতিতে তিনি কৃষির সম্প্রসারণের ওপর জোর দেন এবং এজন্য তিনি একটি স্পেশাল দপ্তর তৈরি করেছিলেন যেটার নাম হলো দেওয়ান-ই-আমির কোহি এবং তার কৃষিনীতির মূল উদ্দেশ্য ছিল ঊষর জমিগুলিকে আবাদি জমিতে পরিণত করা। 2 কৃষিক্ষেত্রের বিস্তার। 3য়ত ছিল শস্যের উৎপাদন বৃদ্ধি। এবং এই কৃষিনীতিকে কার্যকর করার জন্য সুলতান সিকদারদের নিয়োগ করেছিল। প্রায় 100 সিকদার নিয়োগ করেন এবং কৃষি ঋণ প্রদান করা হয়েছিল। যে কৃষি ঋণকে বলা হতো সন্ধার। তবে সুলতানের এই কৃষিনীতি বা কৃষি সম্প্রসারণের যে পরিকল্পনা তা ব্যর্থ হয়েছিল, কারণ যে সমস্ত ব্যক্তিদের ওই কাজে নিয়োগ করা হয়েছিল তারা ওই কাজে পুরোপুরিভাবেই অনুপযুক্ত ছিল। তাছাড়া তারা অনেকটাই লোভী ছিল। যে অর্থ ব্যয় করা হয়েছিল সেই অর্থ তারা ব্যক্তিগত খাতে ব্যয় করেছিল, যে কারণে যে উদ্দেশ্য নিয়ে কৃষি সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছিলেন সেই পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর ডিসকাস করব বিন তুগলকের খোরসান অভিযান সম্পর্কে। খোরসান বলতে বর্তমান মধ্য এশিয়া, পশ্চিম এশিয়ার অঞ্চলকে বোঝায়। সে সময়ে খোরসানের শাসক ছিলেন আবু সৈয়দ খান। তার এই খোরসান অভিযানের সময়কাল ছিল 1333 থেকে 1334 খ্রিস্টাব্দের মধ্যে। এখন প্রশ্ন হলো যে সুলতান কেন মধ্য এশিয়া বা পশ্চিম এশিয়ার সামরিক অভিযান করার পরিকল্পনা নিয়েছিলেন। তার সম্ভাব্য কারণ ছিল যে সে সময়ে উত্তর পশ্চিম ভারত থেকে মঙ্গল আক্রমণের ভীতিকে চিরতরে নির্মূল করার জন্য। আমরা আগেই দেখেছি, অর্থাৎ খলজিদের সময়ে, বিশেষ করে আলাউদ্দিন খলজির সময়ে সেখানে
মঙ্গলরা বারংবার ভারত আক্রমণ করেছেন এবং সুলতানকে কার্যত পরিকল্পনা মাফিক সম্মুখ যুদ্ধে মঙ্গলদের আক্রমণকে প্রতিহত করতে হয়েছে। কিন্তু চেঙ্গিজ খানের মৃত্যুর পর মঙ্গলরা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায় এবং সুলতানের সময়ে 1327 খ্রিস্টাব্দে অর্থাৎ বিন তুগলকের সময়ে 1327 খ্রিস্টাব্দে তারমাসিরিনের নেতৃত্বে ভারতে মঙ্গল আক্রমণ হয় এবং বিন তুগলক এই মঙ্গল আক্রমণকে তিনি প্রতিহত করেছিলেন। তারমাসিরিনকে পরাজিত করার পর সুলতান কার্যত উত্তর পশ্চিম ভারত থেকে মঙ্গল আক্রমণের এই ভীতিকে চিরতরে নির্মূল করার জন্যই তিনি খোরসান অভিযানের পরিকল্পনা নিয়েছিলেন। কারণ সেই সময়ে কাবুল, গজনি এই অঞ্চলের ওপর মঙ্গলদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। তাই তিনি উত্তর পশ্চিমের মঙ্গল অধিকৃত অঞ্চলগুলিকে দখল করে মঙ্গল আক্রমণের সম্ভাবনাকে চিরতরে বিনাশ করতে চেয়েছিলেন। পাশাপাশি তিনি মধ্য এবং পশ্চিম এশিয়ার ঘটনাবলী সম্পর্কে অবহিত হতে চেয়েছিলেন। এই খোরসান অভিযান করার জন্য তিনি 3,70,000 সৈন্য সংগ্রহ করেন। তবে দীর্ঘকাল সময় এই সৈন্যদের কর্মদক্ষতা পরীক্ষা করার জন্য কোনো প্রকার দৃঢ় ব্যবস্থা তিনি নেননি, যে কারণে সৈন্যরা অলস জীবনযাপনের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এই বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। অর্থাৎ খোরসান অভিযানের যে পরিকল্পনা তিনি নিয়েছিলেন এবং তার জন্য যে সৈন্যবাহিনী গঠন করেছিলেন, এই সমস্ত পরিকল্পনায় কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। এরপর দেখব সুলতানের আরেকটি সামরিক অভিযান কারাজল অভিযান সম্পর্কে। এই কারাজল অঞ্চলটি নিয়ে সমসাময়িক বিভিন্ন তথ্যসূত্র থেকে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়। যেমন কারাজল বলতে হিমালয়ের কুলুকাংরা অঞ্চলকে বোঝায়। তবে বদাউনি এবং ফেরিস্তার বিবরণী থেকে জানা যায় যে কারাজল বলতে তারা চীন বা হিমাচল প্রদেশ অভিযানকে বুঝিয়েছেন। অপরদিকে বারনি আবার কারাজল অভিযানকে খোরসান অভিযানের সঙ্গে জুড়ে দিয়েছেন। কারাজল অভিযানের সম্ভাব্য কারণ ছিল যে তুর্কিস্তানের যে অশ্বগুলোর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। কারণ তুর্কিস্তানের অশ্বগুলো ভারতীয় অশ্বের তুলনায় উন্নত ছিল এবং এই তুর্কিস্তানের অশ্বগুলোর ওপর কর্তৃত্ব কায়েম করার জন্যই তিনি কারাজল অভিযান করার পরিকল্পনা নেন। আবার ট্রান্স অক্সিয়ানা জয়ের স্বপ্ন ছিল, যে কারণে তিনি কারাজল অভিযানের পরিকল্পনা নিয়েছিলেন। তবে কারাজল অভিযানের পরিকল্পনা ব্যর্থ ছিল এমনটা বলা যায় না, কারণ কারাজলের শাসক সুলতানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন, দিল্লি সুলতানির কর্তৃত্বকে স্বীকার করেছিলেন। এদিক থেকে এই পরিকল্পনা যে পুরোপুরিভাবে ব্যর্থ ছিল এমনটা বলা যায় না। এরপর দেখব বিন তুগলকের রাজত্বের শেষ পর্ব। বিন তুগলকের রাজত্বের শেষ পর্বে একাধিক বিদ্রোহ দেখা দিয়েছিল এবং এই বিদ্রোহগুলো সুলতানি সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার লক্ষ্যে শুরু হয়েছিল। অর্থাৎ বিন তুগলকের কর্তৃত্বকে অস্বীকার করে কার্যত স্বাধীন হওয়ার লক্ষ্যে সাম্রাজ্যের একাধিক স্থানে বিদ্রোহ দেখা দিয়েছিল। যেমন মবর বিদ্রোহ 1335 খ্রিস্টাব্দে সৈয়দ হাসান তিনি সুলতানি সাম্রাজ্যের কর্তৃত্বকে অস্বীকার করেন। 1338 খ্রিস্টাব্দে বিদর বিদ্রোহ দেখা দিয়েছিল নসরত খানের নেতৃত্বে। 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্যের উত্থান হয়েছিল হরিহর এবং বুক্কর নেতৃত্বে। 1347 খ্রিস্টাব্দে বাহুমনি রাজ্যের উত্থান হয়েছিল হাসান গঙ্গুর নেতৃত্বে এবং এই সকল বিদ্রোহগুলোকে দমন করার জন্য সুলতান কার্যত উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এদেরকে
এই বিদ্রোহগুলোকে দমন করতে পারেনি, এই অঞ্চলের শাসকরা কার্যত স্বাধীন হয়ে পড়েছিল। এরপরই দেখা যায় যে সুলতানি সাম্রাজ্যের যে বিস্তার ক্রমে সংকুচিত হয়ে পড়ে। মুহাম্মদ বিন তুগলক তিনি ইতিহাসে নানাভাবে সমালোচিত হয়েছেন। বিশেষত তিনি যে সকল পরিকল্পনাগুলি নিয়েছিলেন সেই সমস্ত পরিকল্পনাগুলো কার্যত ব্যর্থ হয়েছিল এবং যে কারণে তিনি নানাভাবে সমালোচিত হন। যেমন ইবন বতুতা তাকে রক্তপিপাসু বলেছেন। ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন যে পরস্পর বিরোধী গুণের মিশ্রণে গঠিত। এলফিনস্টোন, লেনফুল তারা সুলতানকে উন্মাদ বলেছেন। বদাউনি তিনি বলেছেন যে দৌলতাবাদ উদ্যমের স্মৃতিস্তম্ভ, অর্থাৎ দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের যে পরিকল্পনা সেটি 1335 খ্রিস্টাব্দের পরই পরিত্যক্ত হয়েছিল, যে কারণে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরের পরিকল্পনাকে সমালোচনা করে বদাউনি তিনি একথা বলেছিলেন। সুলতান 1351 খ্রিস্টাব্দে সিন্ধুর থাট্টা অভিযানকালে তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন এবং তিনি মারা যান। 1351 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পার্ট 2 ভিডিওতে, যেখানে তোমরা ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী বা বিভিন্ন রকম আসপেক্টে তার যে বিশ্লেষণ তোমরা দেখতে পাবে। এই টপিকটির আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।